Kapi Classics Thursday Night Special. মমতাদি গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। গল্পটিতে শৈশবে মনুষ্যত্বার বিকাশে স্নেহ ভালোবাসার গুরুত্ব, পেশা, সামাজিক অবস্থান নির্বিশেষে আত্মমর্যাদা বোধের নমুনা এবং গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণ করার দিকটি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। শীতের সকাল, রোদে বসে আমি স্কুলের পড়া করছি। মা কাছে বসে ফুলকপি কুটছেন। সে এসেই বলল, আপনারা রান্নার জন্য লোক রাখবেন? আমি ছোট ছেলে মেয়েও রাখব। নিঃসংকোচ আবেদন। বোঝা গেল সংকোচ ছিল অনেক, প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে। তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই। বয়স আর কত হবে, বছর 23। পরনে সেলাই করা ময়লা শাড়ি, পাটা বিবর্ণ লাল, সীমান্ত পর্যন্ত ঘোমটা, ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া, স্থির অচঞ্চল দুটি চোখ, কপালে একটি ক্ষত চিহ্ন, আন্দাজে পড়া টিপের মতো। মা বললেন, তুমি রাঁধুনি? চমকে তার মুখ লাল হয়ে গেল। সেই চমক ও লালিমার বার্তা বোধ হয় মার হৃদয়ে পৌঁছল। কোমল স্বরে বললেন, বসো বাছা। সে বসল না, অনাবশ্যক জোর দিয়ে বলল, হ্যাঁ আমি রাঁধুনি, আমায় রাখবেন? আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব। মা তাকে জেরা করলেন। দেখলাম সে ভারী চাপা। মার প্রশ্নের ছাঁকা জবাব দিল, নিজে থেকে একটি কথাও বেশি কইল না। সে বলল, তার নাম মমতা। আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি, গলির ভেতরে 27 নম্বর বাড়ির একতলায় সে থাকে। তার স্বামী আছে আর একটি ছেলে। স্বামীর চাকরি নেই 4 মাস। সংসার আর চলে না, তাই সে পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে। এটাই তার প্রথম চাকরি। মাইনে সে তা জানে না। দুবেলা রেঁধে দিয়ে যাবে, কিন্তু খাবে না। 15 টাকা মাইনে ঠিক হলো। সে বোধহয় টাকা 12 আশা করেছিল। কৃতজ্ঞতায় দুচোখ সজল হয়ে উঠল, কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবেই প্রকাশ করল, কথা কইল না। মা বললেন, আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো। সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল। আমি গেটের কাছে তাকে পাকড়াও করলাম। শোনো, এখনই যাচ্ছ কেন? রান্নাঘর দেখবে না? আমি দেখিয়ে দিচ্ছি, এসো। কাল দেখব বলে সে 1 সেকেন্ডও দাঁড়ালো না, আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল। ওকে আমার ভালো লেগেছিল। ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম। তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম, একটা বিস্মিত হয়েও। যার অমন মিষ্টি গলা, চোখে মুখে যার উপচে পড়া স্নেহ, তার ব্যবহার এমন রূঢ়। মা বললেন, পিছনে ছুটেছিলি বুঝি ভাব করতে? ভাবিস না, তোকে খুব ভালোবাসবে। বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল। শুনে খুশি হলাম। রাধুনী পদপ্রার্থিনী স্নেহ সেদিন অমন কাম্য মনে হয়েছিল কেন বলতে পারি না। পরদিন সে কাজে এলো, নীরবে নত মুখে কাজ করে গেল। যে বিষয়ে উপদেশ পেল পালন করল, যে বিষয়ে উপদেশ পেল না নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করল। অনর্থক প্রশ্নও করল না, নির্দেশের অভাবে কোনো কাজ ফেলেও রাখল না। সে যেন বহুদিন এ বাড়িতে কাজ করছে বিনা আড়ম্বরে, এমন নিখুঁত হলো তার কাজ। কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন। মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম ক্ষুণ্ণ। 2বার খাবার জল চাইলাম।
4-5 বার রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম, কিন্তু সে কিছুতেই আমাকে ভালোবাসলো না, বরং রীতিমতো উপেক্ষা করলো। শুধু আমাকে নয়, সকলকে। কাজগুলিকে সে আপনার করে নিল, মানুষগুলির দিকে ফিরেও তাকালো না। মার সঙ্গে মৃদুস্বরে 2-1টি দরকারি কথা বলা ছাড়া 6টা থেকে বেলা 10:30 অবধি একবার কাশির শব্দ পর্যন্ত করল না। সে যেন ছায়াময়ী মানবী, ছায়ার মতোই ঐশ্বর্যে মহীয়সী, কিন্তু ধরা ছোঁয়ার অতীত, শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার। রাগ করে আমি স্কুলে চলে গেলাম। সে কি করে জানবে মাইনে করা রাঁধুনির দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করছে না? তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করেছে। সপ্তাহখানেক নিজের নতুন অবস্থায় অভ্যস্ত হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে ভাব করল। বাড়িতে সেদিন কুটুম এসেছিল, সঙ্গে এসেছিল 1 গাদা রসগোল্লা আর সন্দেশ। প্রকাশ্য ভাগটা প্রকাশ্যে খেয়ে ভাড়ার ঘরে গোপন ভাগটা মুখে পুরে চলেছি। কোথা থেকে সে এসে খপ করে হাতটা ধরে ফেলল। রাগ করে মুখের দিকে তাকাতে সে এমন ভাবে হাসলো যে লজ্জা পেলাম। বলল, দরজার পাশ থেকে দেখছিলাম, আর কটা খাচ্ছ গুনছিলাম। যা খেয়েছ তাতেই বোধহয় অসুখ হবে, আর খেও না, কেমন? ভর্ৎসনা নয়, আবেদন। মার কাছে ধরা পড়লে বকুনি খেতাম এবং 1 খাবলা খাবার তুলে নিয়ে ছুটে পালাতাম। এর আবেদনে হাতের খাবার ফেলে দিলাম। সে বলল, লক্ষ্মী ছেলে, এসো জল খাবে। বাড়ির সকলে কুটুম নিয়ে অন্যত্র ব্যস্ত ছিল। জল খেয়ে আমি রান্নাঘরে আসন পেতে তার কাছে বসলাম। এতদিন তার গম্ভীর মুখই শুধু দেখেছিলাম, আজ প্রথম দেখলাম সে নিজের মনে হাসছে। আমি বললাম, বামুন্দি। সে চমকে হাসি বন্ধ করলো, এমন ভাবে আমার দিকে তাকালো যেন আমি তাকে গাল দিয়েছি। বুঝতে না পেরেও অপ্রতিভ হলাম। কি হলো বামুন্দি? সে এদিক ওদিক তাকালো, ডালে খানিকটা নুন ফেলে দিয়ে এসে হঠাৎ আমার গা ঘেঁষে বসে পড়ল। গম্ভীর মুখে বলল, আমায় বামুন্দি বলো না খোকা, শুধু দিদি বলো। তোমার মা রাগ করবেন দিদি বললে? আমি মাথা নাড়লাম। সে ছোট এক নিঃশ্বাস ফেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথম ভারী লজ্জা করতে লাগলো। তারপর কিছুক্ষণ আমাদের যে গল্প চলল সেই অপূর্ব কথোপকথন মনে করে লিখতে পারলে সাহিত্যে না হোক আমার কাছে সবচেয়ে মূল্যবান লেখা হয়ে উঠত। হঠাৎ মা এলেন। সে দুহাতে আমাকে একরকম জড়িয়েই ধরেছিল। হাত ছড়িয়ে ধরা পড়া চোরের মতো হঠাৎ বিব্রত হয়ে উঠল। দু চোখে ভয় দেখা দিল, কিন্তু সে মুহূর্তের জন্য। পরক্ষণে আমার কপালে চুম্বন করে মাকে বলল, এত কথা কইতে পারে আপনার ছেলে? তখন বুঝিনি, আজ বুঝি। স্নেহে সে আমায় আদর করেনি, নিজের গর্ব প্রতিষ্ঠার লোভেও না। মা যদি বলতেন, খোকা উঠে আয়, যদি কেবল মুখ কালো করে সরে যেতেন, পরদিন থেকে সে আর আসতো না। 15 টাকার খাতিরেও না, স্বামী পুত্রের অনাহারের তাড়নাতেও না। মা হাসলেন, বললে, ও ওইরকম, সারাদিন বকবক করে, বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবে। বলে মা চলে গেলেন। তার 2 চোখ দিয়ে 2 ফোঁটা দুর্বোধ্য রহস্য টপ টপ করে ঝরে পড়ল। মা অপমান বোধ করলে তার চোখ হয়তো শুকনোই থাকতো। সম্মানে চোখের জল ফেলল। সেই সম্মানের আগাগোড়া করুণা ও দয়া মাখা ছিল, সেটা বোধহয় তার সইল না। 3-4 দিন পরে তার গালে 3টে দাগ দেখতে পেলাম, মনে হয় আঙুলের দাগ। মাস্টারের চর খেয়ে একদিন অবনীর গালে যেরকম দাগ হয়েছিল ঠিক তেমনি। আমি ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম, তোমার গালে আঙ্গুলের দাগ কেন? কে চর মেরেছে? গালে হাত চাপা দিয়ে বলল, দূর। তারপর হেসে বলল, আমি নিজে মেরেছি। কাল রাতে গালে একটা মশা বসেছিল, খুব রেগে।
মশা মারতে গালে চড় বলে আমি খুব হাসলাম। সেও প্রথমটা আমার সঙ্গে হাসতে আরম্ভ করে গালে হাত ঘষতে ঘষতে আনমনা ও গম্ভীর হয়ে গেল। তার মুখ দেখে আমারও হাসি বন্ধ হয়ে গেল। চেয়ে দেখলাম ভাতের হাঁড়ির বুদবুদ ফাটা বাষ্পে কি দেখে যেন তার চোখ পলক হারিয়েছে। নিচের ঠোঁট দাঁতে দাঁতে কামড়ে ধরেছে, বেদনায় মুখ কালো হয়েছে। সন্দিগ্ধ হয়ে বললাম, তুমি মিথ্যে কথা বলছো দিদি, তোমায় কেউ মেরেছে। সে হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল, না ভাই না, সত্যি বলছি না। কে মারবে? এই প্রশ্নের জবাব খুঁজে না পেয়ে আমাকে চুপ করে থাকতে হলো। তখন কি জানি তার গালে চড় মারার অধিকার একজন মানুষের 18 আনা আছে, কিন্তু চড় যে কেউ একজন মেরেছে সে বিষয়ে আমার সন্দেহ ঘুচল না। শুধু দাগ নয়, তার মুখ চোখের ভাব, তার কথার সুর সমস্ত আমার কাছে ও কথা ঘোষণা করে দিল। বিবর্ণ গালে 3টি রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল। আমি গালে হাত বুলিয়ে দিতে গেলাম, কিন্তু সে আমার হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরল। চুপি চুপি বলল, কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন? আমি অবাক হয়ে বললাম, কি দিলাম আমি? এই প্রশ্নের জবাব পেলাম না। হঠাৎ সে তরকারি নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়ল। পিঁড়িতে বসা মাত্র খোপা খুলে পিঠ ভাসিয়ে একরাশি চুল মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়ল। কি একটা অন্ধকার রহস্যের আড়ালে সে যেন নিজেকে লুকিয়ে ফেলল। রহস্য বই কি, গালে চড়ের দাগ, চিরদিন যে ধৈর্যময়ী ও শান্ত তার ব্যাকুল কাতরতা, ফিসফিস করে ছোট ছেলেকে শোনানো, কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন? বুদ্ধির পরিমাণের তুলনায় এর চেয়ে বড় রহস্য আমার জীবনে কখনো দেখা দেয়নি। ভেবেচিন্তে আমি তার চুলগুলি নিয়ে বেনি পাকাবার চেষ্টা আরম্ভ করে দিলাম। আমার আশা পূর্ণ হলো। সে মুখ ফিরিয়ে হেসে রহস্যের ঘোমটা খুলে সহজ মানুষ হয়ে গেল। বিকেলে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমার বরের চাকরি হলে তুমি কি করবে? তুমি কি করতে বলো? হরির লুট দেব? না, তোমায় সন্দেশ খাওয়াবো। ধ্যাৎ, তা বলছি না। তোমার বরের চাকরি নেই বলে আমাদের বাড়িতে কাজ করছো, তো চাকরি হলে করবে না? সে হাসলো। করব, এখন করছি যে। তোমার বরের চাকরি হয়েছে? হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল। আহা, স্বামীর চাকরি নেই বলে ভদ্রলোকের মেয়ে কষ্টে পড়েছে। পাড়ার মহিলাদের কাছে মার এই মন্তব্য শুনে মমতাদির বরের চাকরির জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠেছিলাম। তার চাকরি হয়েছে শুনে পুলকিত হয়ে মাকে সংবাদটা শুনিয়ে দিলাম। মা তাকে ডেকে পাঠালেন। তোমার স্বামীর চাকরি হয়েছে? সে স্বীকার করে বলল, হয়েছে। বেশি দিন নয়, ইংরাজি মাসের 1 থেকে। মা বললেন, অন্য লোক ঠিক করে দিতে পারছো না বলে কি তুমি কাজ ছেড়ে দিতে ইতস্তত করছো? তার কোনো দরকার নেই, আমরা তোমায় আটকে রাখবো না। তোমার কষ্ট দূর হয়েছে, তাতে আমরাও খুব সুখী। তুমি ইচ্ছে করলে এবেলায় কাজ ছেড়ে দিতে পারো, আমাদের অসুবিধা হবে না। তার চোখে জল এলো। সে শুধু বলল, আমি কাজ করব। মা বললেন, স্বামীর চাকরি হয়েছে তবু? সে বলল, তার সামান্য চাকরি, তাতে কুলোবে না মা। আমায় ছাড়বেন না, আমার কাজ কি ভালো হচ্ছে না? মা ব্যস্ত হয়ে বললেন, অমন কথা তোমার শত্রুও বলতে পারবে না মা, সেজন্য নয়। তোমার কথা ভেবেই আমি বলছিলাম, তোমার উপর মায়া বসেছে, তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে? সে একরকম পালিয়ে গেল। আমি তার পিছু নিলাম। রান্নাঘরে ঢুকে দেখলাম সে কাঁদছে। আমায় দেখে চোখ মুছল। আচমকা বলল, মিথ্যে বললে কি হয় খোকা? মিথ্যে বললে কি হয় জানতাম। বললাম, পাপ হয়। গুরুনিন্দা বাঁচাতে মিথ্যা বললে? এটা জানতাম না। গুরুনিন্দা পাপ, মিথ্যা বলাও পাপ। কোনটা বেশি পাপ সে জ্ঞান আমার জন্মায়নি, কিন্তু না জানা কথা বলেও সান্ত্বনা দেওয়া চলে দেখে বললাম, তাতে একটুও পাপ হয় না। সত্যি, কাঁদছো কেন? তখন তার চাকরির 1 মাস বোধহয় পূর্ণ হয়নি।
একদিন স্কুল থেকে বাড়ি ফেরবার সময় দেখলাম জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছে কমলালেবু কিনছে। সঙ্গে নেবার ইচ্ছে নেই টের পেয়েও একরকম জোর করেই বাড়ি দেখতে গেলাম। দুটি লেবু কিনে আমাকে সঙ্গে নিয়ে সে গলিতে ঢুকলো। বিশ্রী নোংরা গলি। কে যে ঠাট্টা করে এই জমালয়ের পথটার নাম জীবনময় লেন রেখেছিল। গলিটা আস্ত ইট দিয়ে বাঁধানো, পায়ে পায়ে ক্ষয় হয়ে গেছে। দুদিকের বাড়ির চাপে অন্ধকার। এখানে ওখানে আবর্জনা জমা করা আর একটা দূষিত চাপা গন্ধ। আমি সংকুচিত হয়ে তার সঙ্গে চলতে লাগলাম। সে বলল, মনে হচ্ছে পাতালে চলেছ না? 27 নম্বরের বাড়িটা দোতলা নিশ্চয়, কিন্তু যত ক্ষুদ্র দোতলা হওয়া সম্ভব। সদর দরজার পরেই ছোট একটি উঠান, মাঝামাঝি কাঠের প্রাচীর দিয়ে দুভাগ করা। নিচে ঘরের সংখ্যা বোধহয় 4, কারণ মমতাদি আমায় যে ভাগে নিয়ে গেল সেখানে দুখানা ছোট ছোট কুঠুরির বেশি কিছু আবিষ্কার করতে পারলাম না। ঘরের সামনে 2 হাত চওড়া একটু রোয়া, একপাশে 1 শীট কার্গেট, আয়রনের ছাদ ও চটের বেড়ার অস্থায়ী রান্নাঘর। চটগুলি কয়লার ধোঁয়ায় কয়লার বর্ণ পেয়েছে। সে আমাকে শোবার ঘরে নিয়ে গিয়ে টুলে বসালো। ঘরে 2টি জানালা আছে এবং সম্ভবত সে কারণেই শোবার ঘর করে অন্য ঘরখানার চেয়ে বেশি মান দেওয়া হয়েছে। কিন্তু জানালা দুটির এমনই অবস্থান যে আলো যদিও কিছু কিছু আসে, বাতাসের আসা যাওয়া একেবারে অসম্ভব। সুতরাং পক্ষপাতিত্বের যে খুব জোরালো কারণ ছিল তা বলা যায় না। সংসারের সমস্ত জিনিসই প্রায় এই ঘরে ঠাঁই পেয়েছে। সব কম দামি শ্রীহীন জিনিস। এই শ্রীহীনতার জন্য সযত্নে গুছিয়ে রাখা সত্ত্বেও মনে হচ্ছে বিশৃঙ্খলতার অন্ত নেই। একপাশে বড় চৌকি, তাতে গুটানো মলিন বিছানা। চৌকির তলে একটি চরকা আর ভাঙা বেতের বাস্কেট চোখে পড়ে। অন্তরালে হয়তো আরো 2টো জিনিস আছে। ঘরের এক কোণে পাশাপাশি রক্ষিত 2টি ট্রাঙ্ক, দুটিরই রং চটে গেছে। একটির তালা ভাঙা। অন্য কোণে কয়েকটা মাজা বাসন। বাসনের ঠিক ঊর্ধ্বে কোনাকুনি টাঙানো দড়িতে খান কয়েক কাপড়। এই 2 কোণের মাঝামাঝি দেওয়াল ঘেঁষে পাতা একটি ভাঙা টেবিল। আগাগোড়া দড়ির ব্যান্ডেজের জোরে কোনো মতে দাঁড়িয়ে আছে টেবিলে কয়েকটি বই খাতা, একটি অল্প দামি টাইম পিস, কয়েকটা ওষুধের শিশি, একটা মেরামত করা আরসি, কয়েকটা ভাঁজ করা সংবাদপত্র, এইসব টুকিটাকি জিনিস। টেবিলের ঊর্ধ্বে দেয়ালের গর্তের তাকে কতগুলি বই। ঘরে আরেকটি জিনিস ছিল, একটি বছর 5-এর ছেলে। চৌকিতে শুধু মাদুরের ওপরে উপুর হয়ে শুয়ে সে ঘুমিয়েছিল। মমতাদি ঘরে ঢুকেই ব্যস্ত হয়ে ছেলেটির গায়ে হাত দিল। তারপর গুটানো বিছানার ভেতর থেকে লেপ আর বালিশ টেনে বার করলো। সন্তর্পণে ছেলেটির মাথার তলে বালিশ দিয়ে লেপ দিয়ে গা ঢেকে দিল। বলল, কাল সারা রাত পেটের ব্যথায় নিজেও ঘুমোয়নি, আমাকেও ঘুমোতে দেয়নি। উনি তো রাগ করে, কই তুমি লেবু খেলে না? আমি একটা লেবু খেলাম। সে চুপ করে খাওয়া দেখে বলল, মুড়ি ছাড়া ঘরে কিছু নেই, দোকানের বিষও দেব না, একটা লেবু খাওয়াতে তোমাকে ডেকে আনলাম। আমি বললাম, আর একটা লেবু খাবো দিদি? সে হেসে লেবু দিল, বলল, কৃতার্থ হলাম। সবাই যদি তোমার মতো ভালোবাসতো। ঘরে আলো বাতাসের দীনতা ছিল। খানিক পরে সে আমায় বাইরে রোয়াকে মাদুর পেতে বসালো। কথা বলার সঙ্গে সংসারের কয়েকটা কাজও সেরে নিল। ঘর ঝাড় দিল, কড়াই মাজলো, পানি তুললো, তারপর মশলা বাটতে বসলো। হঠাৎ বলল, তুমি এবার বাড়ি যাও ভাই, তোমার খিদে পেয়েছে। কয়েক মিনিট পরে রাজা যেন রাজধানীতে প্রবেশ করলেন এমনই ভঙ্গিতে প্রায় 40 বছর বয়সের একটি লোক বাড়ি ঢুকলো। গৃহ প্রবেশের রকম দেখেই আমি তাকে চিনলাম। মমতাদির স্বামী নগেন। যেমন রোগা তেমনই ঠ্যাঙা। এত লম্বা লোক কোনোদিন আমার চোখে পড়েনি। লম্বাও, আবার এক অদ্ভুত রকমের। দেহের দীর্ঘ কাঠামোর সঙ্গে খাপ খেতে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেন লম্বাটে হয়ে গেছে। বাহু দুটি অস্বাভাবিক রকম দীর্ঘ। দুদিক চাপা ফজলি আমের মতো লম্বাটে মুখে খাড়ার মতো নাক। চিবুকটা ঠেলে
নেমে ডগার দিকে চোখা হয়ে গেছে। মাথার চুলও মেয়েলি ধরনের বড় বড়, ঠিক বাবরি নয়। গায়ের কোটটা পর্যন্ত বালিশের ওয়ারের মতো সরু আর দীর্ঘ। 2 থেকে 3 বার পা ফেলেই রোয়াকে পৌঁছলো। নিচু হয়ে আমার মুখের কাছে মুখ এনে নিরীক্ষণ করে বলল, তুমি কে হে? মুখে তামাকের দুর্গন্ধ, দাঁতগুলি কালো। আমি মুখ সরিয়ে নিয়ে বললাম, আমি সুরেশ। সুরেশ নাকি? বেশ দাদা, বেশ। তা আমার বাড়িতে হঠাৎ সুরেশের আমদানি কি জন্য? এ বাড়িতে সুরের রেশটুকুও যে নেই দাদা, ওর জন্য নাকি? মমতাদি বলল, এসব কি বলছো ছেলে মানুষকে? আমি ওদের বাড়ি কাজ করি, ওকে আমি ডেকে এনেছি, ওকে ভয় দেখাচ্ছ কেন? নগেন চট করে সোজা হয়ে গেল। ভয় দেখাচ্ছি? বড় যে লম্বা চওড়া কথা শিখেছ, আমি ভূত নাকি যে ভয় দেখাবো? মমতাদি কথা না কয়ে মশলা বাটতে লাগলো। নগেন লম্বা কোটের পকেট থেকে একটা বিড়ি বার করে ধরালো। আচমকা নিচু হয়ে আমার মুখে ধোঁয়া ছেড়ে হাঁ হাঁ করে হাঁপানির মতো হাসলো। বিড়ির কড়া ধোঁয়ায় আমি কেশে ফেললাম। ছি, ও কি করো? বলে মমতাদি শিল ছেড়ে উঠে দাঁড়ালো। নগেন ফের ছিলে ছেঁড়া ধনুকের মতো সোজা হয়ে গেল। তুমি ফোড়ন কাটছো কেন? ঠোঁট দুটো বন্ধ রাখতে পারো না? বলে ঠোঁট এত জোরে টোকা দিল যে ব্যথায় সে ঠোঁট কামড়ে ধরল। বেড়ে দেখাচ্ছে তোমায়, মায়েরি হাসা। বোধহয় গালে টোকা দিলে আরো বেড়ে দেখাবে। দেব? মমতাদি পিছু হটল, বলল, খোকা টনিক বুঝি নিজেই গিলে এসেছ? আলবত। খোকা টনিক দিয়ে করবে কি? এখনো খোকা টনিক খাওয়ার বয়স হয়নি, টনিক লাগে এই আমাদের। বলে সগর্বে নিজের বুক ঠুকে দিল। তারপর হঠাৎ মুখের জ্বলন্ত বিড়িটা আমার জামার পকেটে পুরে দিয়ে 2 কোমরে হাত রেখে সামনে পিছনে দুলে দুলে হাসতে লাগলো। মমতাদি বলল, তুমি ওর সঙ্গে অমন করছো কেন? এর ফল কি হবে জানো? জানি, হাত দিয়ে আমার মাথাটা কচাত করে কেটে নেবে। মমতাদি বলল, তোমার মাথার কিচ্ছু হবে না, চাকরি যাবে আমার। তুমি কি মনে করো ও বাড়ি ফিরে তোমার ব্যবহারের কথা বলে দিলে আর একদিনের জন্য ওর মা আমাকে রাখবেন? যা খুশি তোমার করো, কিন্তু কাজ গেলে আমায় দোষো না। এ কথা মন্ত্রের মতো কাজ করলো। নগেন মুহূর্তে দমে গিয়ে বলল, ইস, সেটা তো খেয়াল করিনি, আগে বলতে হয়। তারপর মুখখানা করুণ করে বলল, তা খোকা বাবু বাড়িতে বলতে যাবে কেন? আমি ঠাট্টা করছিলাম বই তো নয়। ঠাট্টা শুনে রাগ করবে, বাড়িতে নালিশ করবে? খোকা বাবুকে তুমি এত বোকা ভাবো নাকি? কি জানি কাল চাকরি থাকবে কি যাবে, দেখেই সেটা বোঝা যাবে। খোকার রাগ তুমি জানো? বলে মমতাদি ঘরে চলে গেল। নগেন ধপ করে আমার পাশে বসে পড়লো, গলা নিচু করে বলল, চুপি চুপি না হয় তোমার পা ধরছি ভাই, রাগ রেখো না। আমি না বুঝে বড্ড দোষ করেছি, অনুতাপে এখন আমার বুক ফেটে যাচ্ছে। মায়েরই বলছি, মা কালীর দিব্যি। তার চোখ ছলছল করতে লাগলো। আমার অবশ্য আর রাগ রইল না, কিন্তু কি বলবো ভেবে না পেয়ে চুপ করে রইলাম। নীরবতাকে রাগ মনে করে সে হঠাৎ নিজের কান মলে কাতর স্বরে বলল, বাড়িতে বলো না ভাই, মরে যাব। তোমার দিদি পর্যন্ত যে উপোস করবে রে দাদা। আমি তাড়াতাড়ি জানালাম যে রাগ করিনি, বাড়িতেও বলবো না। শোনা মাত্র তার সব কাতরতা দূর হয়ে গেল। অনুযোগ দিয়ে বলল, তুমি বড় নিষ্ঠুর ভাই, পায়ে ধরালে, কান মলালে, তবে ক্ষমা করলে। তুমি বলো, শুধু ক্ষমাতে কি এখন আমার মন ওঠে? ক্ষমার সঙ্গে একটু দয়াও করে ফেলো, আমার সব দুঃখ দূর হয়ে যাক। বেশি নয় ভাই, একটু দয়া, যৎসামান্য। কি বলুন? বলছি, কিন্তু মনে রেখো আমার জন্য চাইছি না দয়া,
তেমন পাত্র আমি নই। নিজের দুঃখের কথা আমি কাউকে বলি না। কার জন্য দয়া চাই জানো? তোমার ওই দিদির জন্য। ওর বড় লজ্জা, তাই মুখ ফুটে বলতে পারে না। আমার কাছে কাঁদে আর বলে 15 টাকায় কুলোই না। কি করি আমি? একদিন বিষ খেয়ে মরে যাব। মাইরি। ও কথা বলে আর হাউ হাউ করে কাঁদে। সে কান্না দেখলে পাষাণেরও বুক ফেটে যায়। মা কালীর দিব্যি। নগেন বলল, 2 টাকা মাইনে বাড়িয়ে না দিলে তো ওকে বাঁচানো চলে না ভাই। ভয়ে মরি, দুঃখের জ্বালায় কবে সত্যি সত্যি বিষ খেয়ে ফেলে। তুমি যদি মাকে বলে ওর 2 টাকা মাইনে বাড়িয়ে দিতে পারো তবেই সর্বরক্ষে হয়, নইলে রোজ ওর বুক ফাটা কান্না আর সয় না। নগেন মাথা নাড়তে লাগলো। আমি তৎক্ষণাৎ স্বীকার করলাম মাকে বলবো। কৃতজ্ঞতায় অভিভূত হয়ে নগেন আচমকা আমায় সশব্দে চুম্বন করে ফেললো। আমি আতকে উঠে ছিটকে সরে গেলাম। নগেন হাত জোর করে বলল, ছোট না দাদা, তোমায় বড় ভালোবাসি কিনা তাই সামলাতে পারলাম না। যুক্তকর মুক্ত করে সে ফের মুখখানা করুণ করলো। কি ভাবছি জানো দাদা? ভাবছি 2 টাকা কি তোমায় দিদির কান্না ঘুচবে? অভাবের সমুদ্রে 2 টাকা 2 ফোঁটা শিশিরের বই তো নয়। তুমি বরং 5 টাকার কথাই বলো কেমন? তোমরা হলে রাজা মানুষ, 5 টাকা তোমাদের কাছে 5 পয়সা। আমি স্বীকার করলাম। নগেন বলল, ওকে বলো না কিন্তু, ওর বড্ড লজ্জা কিনা, কেঁদে কেটে অসুখ করে ফেলবে, হয়তো লজ্জায় বিষও খেয়ে ফেলবে। জানো, ওর কাছে আধভরি আফিং আছে। তারপর এক সময় মমতাদি বলল, চলো খোকা, আমরা যাই। নগেন শুধালো, তুমি কোথা যাবে শুনি? 2 বেলা যেখানে রাখতে চাই সেখানে। আবার কোথা? কি? উনুন ধরাবে কে? ভাত চাপাবে কে? তুমি। আজ আমার সময় নেই। তোর সময় নিকুচি করেছে। রোজ ভাত নামিয়ে নি, তাই তোর বাবার ভাগ্যি, তা জানিস? উনুন ধরা, ভাত চাপা, তারপর যেখানে খুশি মরবি যা। মমতাদি উঠানে নেমে পড়েছিল। রোয়াকে উঠল, বলল, বেশ, সব করেই দিয়ে যাচ্ছি, কিন্তু কাল চাকরি গেলে আমায় মারতে উঠো না যেন। যোগ ফনা ধরেছিল, মুখে টান পড়া মাত্র নরম হয়ে গেল। চাকরি যাবে কেন? কেন? বেশ, সময় মতো কাজে না গেলে কে পয়সা দিয়ে লোক রাখে? 9টা বাজতে না বাজতে নাকে মুখে ভাত গুজে আপিসে ছোট। কি জন্য? তোমার চাকরি, আমার চাকরি নয়। নগেন একদম কাদা হয়ে গিয়ে বলল, তোমার কাজে যাওয়ার সময় নাকি? তবে তুমি যাও, দেরি করো না, চলে যাও। এদিকে যা হবার হবে। মমতাদি হাসলো। এদিকে সব হবে, তুমি ভেবো না। খোকার অসুখ, আমি শিগগিরই ফিরে আসবো। মাস 4 পরে আমিও বুঝলাম তার ছেলে হবে। আরো মাসখানেক সে কাজ করলো, তারপর বাধ্য হয়ে আসা বন্ধ করলো। 10-12 দিন পরে খবর নিতে গেলাম। দেখলাম রকের যে প্রান্তটা খালি ছিল সেখানে চাঁচের বেড়ার আতুর ঘর নির্মিত হয়েছে। ছাদটাও চাঁচের, তবে তার উপরে একটা ছেঁড়া শতরঞ্জি বিছানো। ছেঁড়া মলিন বিছানায় সে শুয়েছিল। পাশে একটা কাঁথা জড়ানো পুটুলি। পুটুলিটা চোখ বন্ধ করে ঘুমোচ্ছে আর মাঝে মাঝে কল্পিত স্তন চুষছে। লুব্ধ হয়ে বললাম, কোলে নেব দিদি? কাশিতে তার গলা ভেঙে গিয়েছিল। বিশ্রী শব্দ করে বলল, আজ নয় ভাই, ওটা আজ অস্পৃশ্য, নইলে নাইতে হবে। আতুর উঠুক, তখন কোলে নিও। সোমবারের পরে একদিন এসো কেমন? বৃহস্পতিবার গেলাম, কিন্তু ছেলেটাকে কোলে নিতে ঘেন্না হলো। আতুর ঘরটা অদৃশ্য হয়েছিল। রোয়াকে কাঁথায় শিশু শুয়েছিল, রোগা কালো, পেটটা টিমটিমে, গলায় লাল লাল ঘা। প্রথম দিন শুধু ফুলের মতো মুখখানা দেখে মুগ্ধ হয়েছিলাম। আজ সম্পূর্ণ অবয়ব দেখে দারুণ বিতৃষ্ণা হলো। সে বলল, কোলে নেবে? আমি বিপদে পড়ে অনিচ্ছার সঙ্গে বললাম, দাও। ওর গলায় কি হয়েছে দিদি? শিশুর মুখের দিকে বিদৃষ্টিতে চেয়ে থেকে সে বলল, কুষ্ঠ। আমি চমকে বললাম, কুষ্ঠ? সে চোখ তুলে তাকালো, 2 চোখে একটা অস্বাভাবিক জ্যোতি। ভাই, কুষ্ঠ নয়, গরম তেলে পুড়ে গেছে। কিন্তু ওকে তোমার কোলে নিয়ে কাজ নেই, ওর শরীরে অনেক ফোসকা, তোমার লেগে যাবে। কে গরম তেলে ফেলে দিয়েছে দিদি?
সে নীরবে চোখ মুছল, জবাব দিল না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। মমতাদি রোগা হয়ে গেছে, চোখের নিচে গভীর কালো দাগ, চোখ দিয়ে যেন দুঃখের কালি গড়িয়ে পড়ে শুকিয়েছে। আরো 3টা মাস কাটলো। সে মা হবার ধাক্কা সামলে প্রায় আগের মতো সুস্থ সবল হয়ে উঠল, কিন্তু কাজ করতে এলো না। একদিন স্কুল যাবার পথে মমতাদির ওখানে গেলাম। নগেন আপিসে যাবার জন্য প্রস্তুত হয়ে রোয়াকে টুলে বসে পান চিবোচ্ছিল। তখন গর্জন করে কি সব বলছিল। ছোট ছেলেকে স্নান করিয়ে কাজল পরাতে পরাতে মমতাদি নির্বিকার চিত্তে শুনে যাচ্ছিল। উঠোনে উপর হয়ে শুয়ে হাত পা ছুটতে ছুটতে প্রাণপণে চেঁচাচ্ছিল মমতাদির বড় ছেলে পাঁচু। আমায় দেখে নগেন গর্জন বন্ধ করে সাদরে অভ্যর্থনা করল। নিজে মমতাদি পিড়িটা একটানে কেড়ে নিয়ে বসে আমায় টুলে বসালো। বলল যে আমার জন্য তার নাকি বড়ই মন কেমন করছিল। মমতাদি শুধু একটু হেসেই আমায় স্বাগত জানালো। আমি জিজ্ঞাসা করলাম, পাঁচু কাঁদছে কেন? নগেন বলল, ও শুয়ারকা বাচ্চার কথা বলো না ভাই, হারামজাদা 2-1 বছরের ছেলে জেলে ঢুকবে। এই বয়সে এমন পাকা চোর হয়ে উঠেছে যে বললে তুমি বিশ্বাস করবে না। চুপ করলি পাষণ্ড, স্টুপিড নারুকি। চুরি করে মার খেয়ে কাঁদিস, তো লজ্জা নেই? আমি পাঁচুর দিকে চেয়ে দেখলাম। চোরের সাজাই হয়েছে বটে, পিঠময় অসংখ্য শাস্তির চিহ্ন। পাশে পড়ে আছে একটা ভাঙা বাকারি। নিজের চোখ কানকে আমার বিশ্বাস হলো না। মমতাদির ছেলে চোর। বললাম, কি চুরি করেছে? নগেন বলল, পয়সা। খাবার নয়, খেলনা নয়, পয়সা। তাও কি আমাদের পয়সা? ওই ওদের বলে আঙ্গুল দিয়ে দোতলাটা দেখিয়ে দিল। বালিশের তলা হাতড়ে 5 শিকে চুরি করে পালাচ্ছিল। যাদববাবু দেখতে পেয়ে চোর ছেলে ফিরিয়ে দিয়ে গিয়েছেন, সঙ্গে যাচ্ছে তাই গালাগালি। আমি চকিতে মমতাদির দিকে তাকালাম। সে মাথা এত নিচু করেছিল যে মুখ দেখতে পেলাম না, শুধু চোখ পড়ল। তার কাগজের মতো সাদা কপাল, আর খোকার চোখে কাজল দিতে আঙুলের থরথর কম্পন। দেহ তার নিস্পন্দন, নতমুখী মর্মর মূর্তির মতো। যা দূর হয়ে যা সামনে থেকে, কুলাঙ্গার। নগেনের গর্জন শুনে চমকে ফিরে চেয়ে দেখলাম পাঁচু কখন উঠে দাঁড়িয়েছিল। এখন গুটি গুটি বাইরের দিকে চলেছে। তার সেই ধীর চলন দেখে নগেনের বোধহয় ধৈর্যচ্যুতি হলো। হাতের কাছে খড়ম ছিল, এক পাটি তুলে নিয়ে ছুঁড়ে মারল। খড়মটা পাঁচুর গায়ে লাগলো না। ওদিকের দেয়ালে ঠেকে বৌলা ভেঙে পাঁচুর পায়ের কাছে ছিটকে এলো। পাঁচু দাঁড়ালো, খড়মটা তুলে নিয়ে জিভ বার করে ভেঙচি কাটলো। তারপর বাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে দিয়েই চকিতে অদৃশ্য হয়ে গেল। পিতা পুত্র দুজনেই লক্ষ্য ভেদে বিশেষ অপটু দেখলাম। খড়মটা নগেনের মাথায় না লেগে শোবার ঘরের দরজা দিয়ে ভেতরে চলে গেল। নগেন তড়াক করে লাফিয়ে উঠল, কিন্তু উটের মতো লম্বা পা থাকা সত্ত্বেও তখনকার মতো অদৃশ্য পলাতককে গ্রেফতার করার ক্ষমতা নেই জেনে ফিরে এসে পিড়িতে বসে পকেট থেকে বিড়ি বার করে ধরালো। এক মুখ ধোয়া ছেড়ে ক্রোধ বিকৃত মুখে এমন একটা উদাসীন ভাব এনে ফেললো যে আমি অবাক হয়ে গেলাম। বিড়ির ধোয়া যে রাগের এমন ভালো ওষুধ তা জানা ছিল না। খানিক বিড়ি টেনে নগেন বলল, ঠাকুর কেমন রাচ্ছে গো সুরেশ বাবু? ওর রান্নার মতো হচ্ছে? ঠাকুর পালিয়েছে। নগেন সোজা হয়ে বসে ব্যগ্র কণ্ঠে বলল, সত্যি পালিয়েছে? তবে ওকে আবার রাখো না। আমি সংশয় ভরে বললাম, দিদি কি আর কাজ করবে? দিদি মুখ তুলল, ভাবলেশহীন মুখ। ভাবের শুধু অভাব নয়, ভাবগুলি যেন মুখেই মরেছে এমনই। নিরস্বরে বলল, না ভাই, দিদি আর কাজ করবে না। নগেন চটে বলল, কি করবে তবে শুনি? বসে বসে গিলবে? যাত্রার বাড়ি নয়, আত্মীয়ের বাড়ির মতো। সেখানে কাজ করতে তোমার আপত্তিটা কি শুনি? ওসব বদজাতি চলবে না, বুঝলে? আমি কুড়েমির প্রশ্রয় দেব না। কাল থেকে তুমি কাজ করতে যাবে। মাসে 15টা টাকা সহজ নাকি? এবার বরং 2 টাকা বেশি হবে। হবে না খোকা? আমি সায় দিলাম, হবে। মমতাদি কথা কইল না। রাগে আগুন হয়ে নগেন বলল, যাবে না তুমি? না। না বটে, আমি মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করবো আর তুমি বসে বসে খাবে না?
স্বামীর রোজগার খেলে স্ত্রী বুঝি বেয়াদব বেহায়া হয়? ওমা, কি লজ্জা! এমন কথা আর বলো না, মানুষ হাসবে। নগেন বলল, বজ্জাতি হতা হে। শুনবে তবে, শুনবে তবে। 2 পয়সা রোজগার করে স্বামীর একটু সাশ্রয় করার সুযোগ যে মেয়ে মানুষ হেলা করে, সে শুধু বেয়াদব নয়, সে 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 বেশ্যা। বলে নগেন ফের একটা বিড়ি ধরালো। মমতাদির ধৈর্য সাহস দেখে বিস্মিত হয়ে গেলাম। খোকাকে বুকে তুলে নিয়ে সে চুমা খেলো, গাল টিপে আদর করলো, খোকার হাসির জবাবে হাসলো। শেষে অবসর মতো বলল, তাই নাকি, তা বেশ। মমতাদি ঘরে চলে গেল, কিন্তু তৎক্ষণাৎ এসে ক্রোধে মুহ্যমান স্বামীর গা ঘেঁষে বসে পড়ল। নগেন খানিকক্ষণ নিশ্চল হয়ে বসে রইল, তারপর নড়ে চড়ে বার কয়েক আড় চোখে তার দিকে চেয়ে দেখল। সে সময় তার মুখখানা এমন অপূর্ব হয়ে উঠেছিল যে আজও স্পষ্ট মনে পড়ে। এটা বাইরের দৃষ্টিতে দেখেছিলাম, কিংবা অন্তরের অনুভূতি দিয়ে আবিষ্কার করেছিলাম, আজ সঠিক বলতে পারি না। কারণ তার বসার ভঙ্গিটা ছিল বিচ্ছিরি, আদুরে গোপাল হ্যাংলা মেয়ের মতো। মাথাটা একদিকে কাত, কবে সে দুষ্টামির হাসি হাসছিল। আবার এটাও স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে ইচ্ছে করে লজ্জায় একেবারে অভিভূত হয়ে গেছে। নগেনকে লুব্ধ করে সে যেন কি ভিক্ষা চাইছিল। এইসবের সঙ্গে তার পূর্ব পরিচয়ের সামঞ্জস্য ছিল না, তাই সমস্ত মিলে সে আমার কাছে হয়ে উঠেছিল দুর্বোধ্য ও অপূর্ব। আমার অস্তিত্ব সে বোধহয় বিস্মৃত হয়ে গিয়েছিল। হঠাৎ আমার দিকে চোখ পড়ায় সরে বসতে গেল। নগেন খপ করে তার হাত ধরে ফেলল। তারপর এতক্ষণ যত রাগ জমা হয়েছিল তার সবটুকু ঝাল ঝাড়ল নির্দোষ আমার উপরেই। হা করে কি দেখছিস শুনি? মজা লাগছে দেখতে না? বেরো আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। মমতাদির চাকরির খাতিরে আমার খাতির। সে যখন চাকরিই করবে না, তখন আর কিসের খাতির? তিলেক বিলম্ব না করে আমি বেরিয়ে গেলাম। সদর দরজাটা ভেজিয়ে দেবার সময় দেখলাম মমতাদির শুভ্র শীর্ণ হাত নগেনের গলা জড়িয়ে ধরেছে। থ্রিলার, রোমান্টিক, মোটিভেশনাল, হরর, ধর্মীয় বা ক্লাসিক, যে কোনো মুডে যে কোনো ধরনের বই শুনতে এখনই ডাউনলোড করুন কাব্যিক, যেখানে শব্দেরা জীবন্ত।